হ্যালো, আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচারের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আরেকটি ক্লাস নিয়েছিলাম ইংলিশ লিটারেচারের উপরে। সেটা হচ্ছে ফার্স্ট ইংলিশ লিটারেচার এবং দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইংলিশ লিটারেচার। এবং আমি কম্পেয়ারটা দেখিয়েছি বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচারের মধ্যে আসলে মিল কোথায়, আবার বৈপরীত্য কোথায় রয়েছে। এই বিষয়টা যারা করেননি, আমার ১ নং ক্লাসটি এই পেজের মধ্যেই, আপনাদের সিক্রেট গ্রুপের মধ্যেই ১ নং ক্লাসটি দেয়া আছে। সেখান থেকে করে আসলে আমার এই ২ নং ক্লাসের আদ্যপান্ত বুঝতে পারবেন ইনশাল্লাহ। না হয় এটা বুঝতে একটু কষ্ট হতে পারে, যারা ইংলিশ মিডিয়ামের না তাদের জন্য কষ্ট হতে পারে। তো যা হোক, আমি যে পর্যন্ত পড়িয়েছিলাম সেখান থেকে আমি শুরু করি। আমি পড়িয়েছিলাম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে মিডল ইংলিশ পিরিয়ড পর্যন্ত। আজকে আমি পড়াবো সেটা হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। ঠিক আছে, এই যে দ্য রেনেসান্স পিরিয়ড, এখান থেকে আমি শুরু করব। এখানে একটা যোগ, রেনেসা শব্দের অর্থ কি? নবজাগরণ। রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। এই যে নবজাগরণ, এই নবজাগরণ অথবা নব উত্থান বা পুনরুত্থান বা পুনর্জীবন, যেটা আপনি বলেন, তাহলে এটা হচ্ছে রেনেসা। তো এই রেনেসা নামে একটা ইংরেজি সাহিত্যের যুগ ছিল, সেটা ছিল মাত্র ১৬০ বছর। তাইলে কত বছর? ১৬০ বছর পর্যন্ত এই রেনেসাটা স্থায়ী, মানে বলা হয় এটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড, ১৫০০ থেকে ১৬৬০। কিন্তু এই যে রেনেসা, আপনাদের পরীক্ষাতে আসবে রেনেসা কোন ভাষা থেকে এসেছে, রেনেসা শব্দের অর্থ কি। রেনেসা শব্দের মিনিংটা যদি আমি বলি, মিনিংটা পরীক্ষাতে আসে, এটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। রিভাইভাল অফ লার্নিং অথবা নলেজ। রিভাইভাল অফ লার্নিং অথবা নলেজ, নতুনকে জানা, এটাই হচ্ছে নবজাগরণ বা রেনেসার অর্থ। পরীক্ষাতে আসে রেনেসা শব্দটি কোন ভাষা থেকে এসেছে। মনে রাখবেন, রেনেসার শব্দটি হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। তাহলে ফ্রেঞ্চ ওয়ার্ড রেনেসান্স। এই রেনেসান্স হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা ল্যাটিন বা ইতালি না। তাহলে রেনেসার সূত্রপাতটা হয়েছিল কোথা থেকে? মনে রাখবেন, এই রেনেসা বিগেন ফ্রম ইতালিতে রেনেসাটা শুরু হয়েছিল। এটা মূলত ১৩৬০ খ্রিস্টাব্দে এটা সূত্রপাত হয়েছিল। তো রেনেসার যিনি দ্য ফাদার অফ রেনেসা যদি বলা হয়, দ্য ফাদার অফ রেনেসা, যিনি ফাদার অফ রেনেসান্স, এই যে ফাদার অফ রেনেসান্স যদি বলা হয়, তিনি হচ্ছেন পেত্রার্ক। এই পেত্রার্ক, যিনি ইতালির জাতীয় কবি। পেত্রার্ক বাংলায় আপনারা দেখবেন এইভাবে লেখা আছে, পেত্রার্ক। তাহলে এই যে পেত্রার্ক বা দেখা যাচ্ছে ফাদার অফ রেনেসা হিসেবে পরিচিত, তিনি কে? তিনি হচ্ছেন ইতালির জাতীয় কবি এই পেত্রার্ক, যিনি কি করেছেন, যিনি মূলত এই রেনেসাটা সূত্রপাত করেছিলেন, তাই ওনাকে ফাদার অফ রেনেসা বলা হয়। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা কি বুঝতে পারছেন কিনা এবং কি আমার লেখা বোঝা যায় কিনা? জি, একদিনে 2টি ক্লাস হচ্ছে, রাশেদুল রাশেদ। 2টা ক্লাস হওয়ার কারণ হলো আমি সপ্তাহে একদিনই আপনাদের ক্লাসটি নিব। এই জন্য যে সপ্তাহে আসবো এই সপ্তাহে 2টি ক্লাস নিব, আগামী সপ্তাহে আর 2টি ক্লাস নিব, তারপরের সপ্তাহে শেষ। অর্থাৎ 5টি ক্লাস আপনাদেরকে কথা দিয়েছিলাম, এই 5টি ক্লাস ইনশাল্লাহ আমি নিব এবং পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দিব এই ইংলিশ লিটারেচার সম্পর্কে। আচ্ছা, তাহলে ফাদার অফ রেনেসা কাকে বলা হয়? এই পেত্রাককে বলা হয়। আবার পেত্রাক হচ্ছে
উনি সনেট রাইটার। পৃথিবীতে প্রথম সনেট রচনা করেছেন কে? সেটা হচ্ছে পেত্রার্ক। ওনাকে বলা হয় ফাউন্ডার অফ সনেট। ঠিক আছে, ইতালীয় সনেট তিনি প্রথম রচনা করেছেন। আর বাংলায় প্রথম সনেট রচনা করেছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, বঙ্গভাষা নামে। তো এই হচ্ছে রেনেসা। এখন এই রেনেসা যুগকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। রেনেসা যুগকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমি এটা মুছে দিতে চাই, আপনাদের কারো যদি দরকার হয় আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাইলে যদি পরীক্ষায় আসে এর বাইরে থেকে আসবে না, আসবে হচ্ছে রেনেসার অর্থ কি, রেনেসা কোন ভাষা থেকে এসেছে, তারপরে রেনেসা কত বছর ব্যাপী স্থায়ী ছিল, 160 বছর। ঠিক আছে, তাইলে দেখেন আমি এটা মুছে দিয়ে আমি একটা ছন্দ আপনাদেরকে শিখাতে চাই। সেটা হচ্ছে রেনেসাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা একটা ছন্দ বা টেকনিক, এই ছন্দটা একটু মনে রাখবেন। ছন্দটা হচ্ছে এলিজা কারে চড়ে, এলিজা কাকু, এলিজা কাকু। এই যে এলিজা কাকু মানে কি? এলি মানে হচ্ছে এলিজাবেথান পিরিয়ড এই রেনেসার মধ্যে। এলিজাবেথান এইজ বা এলিজাবেথান পিরিয়ড। ঠিক আছে, এলিজাবেথান পিরিয়ড। আবার এই যে যা, আচ্ছা এটা আমি একটু বক্সের মধ্যে রেখে দিই। যা মানে কি? যা মানে হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড। তাহলে জ্যাকোবিয়ান পিরিয়ড মানে এই যুগের মধ্যেই, এগুলো হচ্ছে শাখা। আর সিতে হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড। আর এই যে কোতে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড বা কমনওয়েলথ এজ, এই কমনওয়েলথ এজ। তাহলে আমরা এখন দেখব এগুলো আসলে কেন বলা হয়। তাহলে এলিজাবেথিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ড, এই 4 ভাগে রেনেসাকে ভাগ করা হয়েছে। তাহলে হাউ মেনি পার্টস অফ রেনেসান্স পিরিয়ড? দেয়ার আর 4 পার্টস অফ রেনেসান্স পিরিয়ড: এলিজাবেথিয়ান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন অ্যান্ড কমনওয়েলথ এজ। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। টোটাল 160 বছরের ইতিহাসটা আমরা একটু দেখে নেই। এই সময়ে কারা কারা সাহিত্য রচনা করেছে। আচ্ছা, এই ছন্দটা আপনারা মনে রাখবেন। তারপরে রেনেসা শুরু হয়েছিল, মূলত প্রিপারেশনটা শুরু হয়েছিল কবে থেকে? রেনেসার প্রিপারেশনটা হচ্ছে 1500 থেকে 1558, অর্থাৎ 58 বছর লেগেছিল এটার প্রিপারেশন। আপনাদের পরীক্ষাতে আসবে রেনেসার সূত্রপাত কোন দেশে? ঠিক আছে, রেনেসান্স বিগিন ইন ফ্লোরেন্স। ঠিক আছে, ফ্লোরেন্স লেখা আছে, মূলত হচ্ছে ফ্লোরেন্স, ফ্লোরেন্স। এই যে ফ্লোরেন্স, এটা কোথায়? এটা হচ্ছে ইতালিতে। ঠিক আছে, কবে? 1453 সালে। যদিও 1360 সালে এটা পেত্রার্ক চালু করেছিলেন, কিন্তু পূর্ণাঙ্গভাবে এই রেনেসাটা চালু হয়েছিল, পূর্ণাঙ্গভাবে রেনেসার সূত্রপাত হয়েছিল 1453 সালে। তো এটা কোথায় হয়েছিল? ইতালিতে। কিন্তু ইংল্যান্ডে হয়েছিল 1500 সালে। মানে রেনেসার মানে কি বলে, রেনেসার যে প্রভাব, ইনফ্লুয়েন্স, এটা কবে ইংল্যান্ডে যায়? সেটা হচ্ছে 1500 সালে। তো আপনাদের পরীক্ষাতে আসতে পারে রেনেসা হয়েছে কত শতকে? এটা হচ্ছে 14 শতকে, মনে রাখবেন। এটাকে বলা হয় 14 শতকে। শতকে ইতালিতে রেনেসা হয়। ঠিক আছে, ইতালিতে রেনেসা হয়। তাহলে 14 শতকে ইতালিতে রেনেসা হয়েছিল। তো লিওনার্দো দা ভিনসি, ওনাকেও মানে রেনেসার ফাউন্ডার বলা হয়। এর নামটা একটু মনে রাখবেন, লিওনার্দো, লিওনার্দো দা ভিনসি। এই যে লিওনার্দো দা ভিনসি, তিনি হচ্ছেন এই রেনেসার মানে কি বলা হয়, ফাউন্ডার। ঠিক আছে, ফাউন্ডার বলা হয় রেনেসা যুগের যে ব্যক্তি, তিনি হচ্ছেন লিওনার্দো দা ভিনসি। তো ওনারা বিজ্ঞানকে সবচেয়ে বেশি আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং জানতে চেয়েছেন আসলে নতুন নতুন জিনিস। তো
তো এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি এটার সাথে জড়িত। আচ্ছা, তারপরে আমরা আসি আমাদের এই রেনেসাঁ যুগের আর কি কি ঘটনা। রেনেসাঁ যুগের কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখি। এই রেনেসাঁ যুগে আসলে কেন হয়েছে, এটার কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স অফ রেনেসান্স পিরিয়ড। এক নাম্বার হচ্ছে কিউরিসিটি অ্যাবাউট মোর নলেজ অর লার্নিং। এটা কিউরিসিটি ছিল, এটা কৌতূহল ছিল জানার প্রতি, অজানাকে জানা, তারপর অনাবিষ্কারকে আবিষ্কার করা। এই কিউরিসিটিটা তৈরি হয়েছিল এই রেনেসাঁর যুগে। এবং এই যে আজকে বিমান আবিষ্কার করেছে, এটা কিন্তু সর্বপ্রথম লিওনার্দো দা ভিঞ্চি এই আইডিয়াটা দিয়েছে যে উপরে দিয়ে মানুষ উঠতে পারবে। ঠিক আছে, তাইলে পরে ব্রাতিদ্বয়, রাইট ব্রাতিদ্বয় এই বিমান আবিষ্কার করেছে। কিন্তু বিমানের ফার্স্ট যে আইডিয়াটা দিয়েছিলেন তিনি হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে, তাহলে কিউরিসিটি অ্যাবাউট মোর নলেজ অ্যান্ড লার্নিং এক নাম্বারে। দুই নাম্বার হচ্ছে রেনেসাঁর যুগে ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার। এই যুগের মানুষজন প্রচুর সম্পদ চেয়েছে এবং পাওয়ার চেয়েছিল, কিন্তু সেটা হচ্ছে আনলিমিটেড, মানে অনেক প্রচুর পরিমাণ, যার কোনো সীমা ছাড়া তারা সম্পদের মালিক হতে চেয়েছে এবং শক্তি চেয়েছে এই রেনেসাঁ যুগে 160 বছরের ইতিহাসে। তারপরে লাভ অফ অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার শব্দের অর্থ হচ্ছে অভিযান। ঠিক আছে, নতুন নতুন এই যে অভিযানের প্রতি তাদের একটা ভালোবাসা ছিল, এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো এই রেনেসাঁ যুগের একটা বৈশিষ্ট্য। তারপর লাভ অফ কান্ট্রি, দেশের প্রতি দেশপ্রেম এই যুগেই মূলত তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে লাভ অফ বিউটি, তারপরে সুন্দরের প্রতি ভালোবাসা। যেমন এই যুগে একজন কবি আছে যার নাম হচ্ছে জন ডান, ব্রিটেনের। এই জন ডানকে বলা হয় লাভ পয়েট, লাভ অফ পয়েট অফ লাভ। ওনাকে বলা হয় পয়েট অফ লাভ, পয়েট অফ লাভ, অর্থাৎ তিনি ভালোবাসার কবি হিসেবে পরিচিত। তাইলে এটা কোন যুগে? এটা হচ্ছে রেনেসান্স যুগে। ডান। তাহলে দেখেন এই যুগে আবার কি ছিল? লাভ অফ হিউম্যানিজম, মানবতার প্রতি মানুষের হৃদয় কেঁদে উঠত। তাহলে দেখেন অনেকগুলো বিষয়। তারপরে লাভ ফর দ্য পাস্ট, অতীতের প্রতি তাদের ভালোবাসা, অতীতের প্রতি তাদের একটা ঝোঁক, অতীতের প্রতি তাদের একটা ইন্টারেস্ট কাজ করেছিল। তাইলে আপনাদের এটা জানতে হবে যে রেনেসান্স পিরিয়ডে এটার বৈশিষ্ট্যটা কি, এটার ফিচার্স গুলো কি কি, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, আমরা কিভাবে বুঝবো এটা যে রেনেসান্স যুগ। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে বুঝতে হবে এটা হচ্ছে রেনেসান্স যুগ। তো আমি প্রথমে বলেছিলাম রেনেসাঁর যুগকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তো এগুলা কিভাবে? এগুলা মূলত হচ্ছে ইতালি রেনেসাঁর পরেই এই ভাগটা হয়েছিল। ইতালি কিন্তু তখন 5টা রাজ্যে বিভক্ত ছিল। ইতালির যে 5টা রাজ্য ছিল রেনেসাঁর সময়ে, একটা রাজ্যের নাম ছিল মিলান, আরেকটা রাজ্যের নাম ছিল ভেনিস, আরেকটা রাজ্যের নাম ছিল ফ্লোরেন্স, আরেকটা হচ্ছে নেপলস। ঠিক আছে, মিলান, ভেনিস, ফ্লোরেন্স, নেপলস। ঠিক আছে, আরেকটা হচ্ছে রোম। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই যে রোম। তাইলে রোম, নেপলস, ফ্লোরেন্স, ভেনিস, আর হচ্ছে মিলান। আর রেনেসাঁর সূত্রপাতটা ফ্লোরেন্স শহর থেকেই শুরু হয়েছে। তাইলে রেনেসাঁর সূত্রপাত হয় এই শহর থেকে। রেনেসাঁর সূত্রপাতটা কোন শহর থেকে হয়েছিল? এই শহরটি থেকে। এটা হচ্ছে ফ্লোরেন্স শহর থেকেই রেনেসাঁর সূত্রপাত হয়েছিল। আচ্ছা, আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন
ক্লাস যদি বুঝতে অসুবিধা হয়, যেমন আয়েশা বেগম বলছেন যে ভাইয়া এগুলা মাথা ব্যথা হয়ে যায়, দেখেন আপনি একবার বুঝবেন না, যেহেতু ক্লাসগুলো খুবই ইনফরমেটিভ আর আমি অল্প ক্লাসের মধ্যে পুরোটা ইংরেজি সাহিত্য নিয়ে আসছি, সুতরাং আপনার জন্য একটু কষ্টই হবে। আমি যদি অল্প 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 করে পড়াতাম 100-150 ক্লাসের মধ্যে, আপনারা যেরকম অনার্স বা মাস্টার্সে করেছেন এরকম যদি হতো তাইলে হয়তো আস্তে আস্তে বুঝতেন, কিন্তু ওই সময় তো আপনার আর এখন নেই, তাই না? এই কারণে আপনাকে একটু লোড নিতে হবে আপনাকে একটু জানার জন্য। তো এখন দেখেন আমরা যেটা বলছিলাম, ইতালিকে 5টি ভাগে ভাগ করা হয়েছিল এই রেনেসান্স পিরিয়ডে। এখন মূলত রেনেসান্স পিরিয়ড যে 4 ভাগে ভাগ করা হয়েছিল, এটা হচ্ছে গিয়ে তার একটা ডায়াগ্রাম। এলিজাবেথিয়ান এজ, এটা আমি পড়িয়েছি ওই যে এলিজা কাকু, মনে আছে কি না? এলিজা কাকু, এটা মনে রাখবেন শুধু, এলিজা এলিজা কাকু, এলিজা কাকু। কাকু মানে কি? এলি মানে হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড, যা মানে হচ্ছে এই যে জ্যাকোবিয়ান পিরিয়ড। এলিজাবেথিয়ান এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। কা মানে হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড, কোতে হচ্ছে এই যে কমনওয়েলথ এজ বা কমনওয়েলথ পিরিয়ড। এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এলিজাবেথিয়ান যুগটা শুরু হয়েছে মূলত 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত। 1558 থেকে 1603 সাল পর্যন্ত এই যুগের যিনি প্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তিনি হচ্ছে রানী এলিজাবেথ ওয়ান, যিনি ভার্জিন কুইন হিসেবে পরিচিত। জীবনে একটা বিয়েও করেননি, যদিও তার সন্তান ছিল। এই সে এলিজাবেথিয়ান এজ, চিরকুমারী রানী হিসেবে পরিচিত। তিনি বিয়ে করেননি, তিনি বলছিলেন আমি হচ্ছে দেশকে বিয়ে করলাম। আবার তিনি একটা ভালো, তার একটা বিখ্যাত একটা উক্তি আছে, আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এই উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে এলিজাবেথের। তারপরে হচ্ছে জ্যাকোবিয়ান, ঠিক আছে, জন ওয়ানের নাম অনুযায়ী এই যুগের নামকরণ করা হয়েছে। ক্যারোলাইন এজ, এটা হচ্ছে 1625 থেকে 49 সাল পর্যন্ত, 1625 থেকে 49, আর এটা হচ্ছে 1603 থেকে 1625 সাল পর্যন্ত। আর কমনওয়েলথ এজ যেটা, সেটা হবে কমনওয়েলথ এজ এটা হবে 1649 থেকে 1660 সাল পর্যন্ত, ঠিক আছে? 1649 থেকে 1660 সাল পর্যন্ত এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। এই 4টি ভাগে রেনেসান্স যুগকে ভাগ করা হয়েছে, আর এটা হচ্ছে একটা টেকনিক। এবার আসেন, আমরা একটু এগুলার বিস্তারিত না দেখলে বোঝা যাবে না। এলিজাবেথিয়ান এজ 1 নাম্বারে, আমরা 1 নাম্বারে দেখে নেই। এলিজাবেথিয়ান এজ এটা শুরু হয়েছিল কবে থেকে জানো? 1558 থেকে 1603। 1558 থেকে 1603 এই যুগটাকে এলিজাবেথিয়ান, রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথের নাম আপনারা শুনেছেন, এই যে কুইন এলিজাবেথ, এই কুইন এলিজাবেথ ওয়ান, উনার নাম অনুযায়ী মূলত এই যুগের নামকরণ করা হয়েছে। তার সময়ে প্রচুর ধর্মযুদ্ধ হতো, ধর্ম বিষয় নিয়ে প্রচুর তর্ক হতো। এই কারণে তার সময়ে আবার ধর্মর ভিত্তিতে খ্রিস্টান ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়, ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তারপরে এই যুগে যারা রাইটার ছিল তাদের অনেক ফ্রিডম দিয়েছিলেন তিনি, তাই তো এলিজাবেথিয়ান যুগকে বলা হয় গোল্ডেন এজ বা সোনালী যুগ। আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ইংরেজি সাহিত্যের সোনালী যুগ বলা হয় কোনটিকে? এই এলিজাবেথিয়ান যুগকে। ইংরেজি সাহিত্যের সোনালী যুগ এটা হচ্ছে এলিজাবেথিয়ান এজ। এলিজাবেথের বিখ্যাত উক্তি, আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, ঠিক আছে? আপনার যে ভালো একটা চেহারা, সুন্দর চেহারা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি আসলে ভালো নাকি খারাপ, এটা দ্বারা বুঝায়। আচ্ছা,
জি, আপনারা অনেক পরে জয়েন করেছেন। মাহমুদুল হক অনেক পরে জয়েন করেছেন, তানজিনা মাহফুজ অনেক পরে, রাবেকা হালিম। জি, আপনারা যারা জয়েন করেছেন কমেন্টস করতে পারবেন, হ্যাঁ কমেন্টস করতে পারবেন। এখন এই যুগে হচ্ছে এলিজাবেথ সবাইকে প্রায়োরিটি দিয়েছিলেন এবং এই যুগেই প্রথম ট্র্যাজেডি রচিত হয়েছিল ইংরেজি সাহিত্যে। তাহলে ইংরেজি সাহিত্যে প্রথম ট্র্যাজেডি কোনটি? এটা হচ্ছে গর্ভডাক। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট ট্র্যাজেডি। ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ। ইংলিশ লিট মানে লিটারেচার। তাহলে ইংলিশ লিটারেচারে প্রথম যেই ট্র্যাজেডি নাটক, সেই ট্র্যাজেডি নাটকের নাম কি? এটা হচ্ছে গর্ভডাক। এটার লেখক হচ্ছে স্যাকভিল আর হচ্ছে নর্টন। থমাস স্যাকভিল আর হচ্ছে নর্টন। এই গর্ভডাকটা এত চমৎকার একটা নাটক, যেখানে দেখা যায় গর্ভডাকের কিন্তু আরেকটা নামও আছে। এটা হচ্ছে ফেরেক্স আর হচ্ছে ফোরেক্স। ওনার দুই সন্তান ছিল, নাম হচ্ছে ফেরেক্স, আরেকজনের নাম কি? ফোরেক্স। ঠিক আছে, পোরেক্স। এই যে ফেরেক্স, আরেকটা সন্তানের নাম হচ্ছে পোরেক্স। এই দুই সন্তানের মধ্যে ইংল্যান্ডের রাজা গর্ভডাক তিনি কি করলেন? তার রাজ্য ভাগ করে দিলেন। এখন রাজা ভাগ করে দিলেন, তো বড় ভাই ফেরেক্স তিনি রাজ্য চালাচ্ছেন, কিন্তু পোরেক্স ক্ষমতার জন্য তার বড় ভাইকে মেরে ফেলে। ফলে গর্ভডাকের যে ওয়াইফ, অর্থাৎ ফেরেক্স আর পোরেক্সের মা, এই পোরেক্সকে মেরে ফেলে। বলছে তুমি আমার বড় ছেলেকে মারলা কেন? এই জন্য পোরেক্সকে হত্যা করলো। তাহলে দুইজনকে হত্যা হয়ে গেল। ফলে ওই দেশের লোকজন মানে উত্তেজিত হয়ে এই গর্ভডাক এবং মিসেস গর্ভডাক অর্থাৎ ওনার ওয়াইফকেও মেরে ফেলে। এই নাটকের যতজন ক্যারেক্টার ছিল সবাই মারা যায়। এই কারণে এটাকে বলা হয় ট্র্যাজেডি। তাহলে ইংরেজি সাহিত্যের প্রথম যে ট্র্যাজেডি সেটার নামই হলো গর্ভডাক। ঠিক আছে, তাইলে এবার আসেন কিছু লিটারেটস, কিছু সাহিত্যিক আছে এই যুগে, সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এই সেই ক্রিস্টোফার মার্লো ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তো ইংরেজি প্রথম ট্র্যাজেডি কোনটা? গর্ভডাক। আর যদি বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ইংরেজি ট্র্যাজেডির জনক কাকে বলা হয়? ট্র্যাজেডি মানে দুঃখবাদী কবিতা বা নাটক অথবা উপন্যাস। তাইলে ইংরেজি সাহিত্যে ট্র্যাজেডির জনককে? সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। শেক্সপিয়ারের আগে গ্রেটেস্ট লিটারেট কে ছিল বা প্লেরাইট কে ছিল? মানে গ্রেটেস্ট প্লেরাইট বা নাট্যকার ছিলেন এই ক্রিস্টোফার মার্লো। তিনি একটা বিখ্যাত নাটক লিখেছিলেন যার নাম হচ্ছে ডক্টর ফাস্টাস। এই সেই ডক্টর ফাস্টাস নামক তার একটা ট্র্যাজেডি নাটক আছে। এই ডক্টর ফাস্টাসের মধ্যে তিনি একজন জার্মান শল্য চিকিৎসক এবং ডাক্তার। তিনি চেয়েছেন অনেক 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 জ্ঞান চেয়েছেন, অনেক সম্পত্তি চেয়েছেন, পাওয়ার চেয়েছেন। এরিয়েলের কাছে পর্যন্ত তার আত্মা বিক্রি করে দিয়েছিলেন যে আমাকে পাওয়ার দাও। সর্বশেষ তাকে সব দেয়া হয়েছে। তার আরেকটা ইচ্ছা ছিল যে বিশ্বের সেরা সুন্দরী হেলেন তাকে আমার সামনে এনে দাও। তখন যার কাছে আত্মা বিক্রি করেছিল সেই প্রেতাত্মা এই হেলেনকে সামনে নিয়ে আসে। আর এই ডক্টর ফাস্টাস বলল যে সুইট হেলেন কিস মি ইমোর্টাল, সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ এ কিস। এটা হচ্ছে তার বিখ্যাত একটা উত্তর, বিশেষ পরীক্ষাও এসেছে যে সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ আ কিস। মিষ্টি বা প্রিয় হেলেন, আমাকে একটা কিস দিয়ে অমরত্ব দান করো। তুমি যদি আমাকে একটা মাত্র কিস দাও তাহলে আমি অমর হয়ে যাব, অমর অমর। ঠিক আছে, এই ডক্টর ফাস্টাসের মধ্যে শেষ জীবন আমরা কি দেখি? দুঃখ, কষ্ট। এরকম কষ্ট কোনো নাটকের মধ্যে মানে হ্যামলেটের আগে, শেক্সপিয়ারের আগে আমরা কোনো নাটকে দেখি নাই। যার কারণে ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। ঠিক আছে, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, দুঃখবাদী নাটকের জনক হিসেবে পরিচিত এই সেই ক্রিস্টোফার মার্লো।
তিনি আবার ইউনিভার্সিটি উইটসের সদস্য। তো ইউনিভার্সিটি উইটস কি আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদের। এবার আসেন এডমান্ড স্পেন্সার, এই যুগের এলিজাবেথিয়ান যুগের আরেকজন সাহিত্যিক এডমান্ড স্পেন্সার। উনাকে বলা হয় পয়েট অফ পয়েটস, অর্থাৎ কবিদের কবি। কবিদের কবি বলা হয় কাকে? কবিদের কবি বলা হয় এডমান্ড স্পেন্সারকে। উনার যে স্টাইল, কবিতা লেখার স্টাইল, এটা অনেক সাহিত্যিক ফলো করেছিল এবং স্পেন্সারিয়ান যে স্টেনজা, এটাকে অনেকে কপি করেছিল, যার কারণে এডমান্ড স্পেন্সারকে বলা হয় পয়েট অফ পয়েটস। পয়েট অফ পয়েটস। শুধু তাই না, উনি কবিদের কবি এরকমই না, তিনি কিন্তু এই রানী এলিজাবেথকে পছন্দ করতেন। ইভেন এলিজাবেথকে নিয়ে তিনি একটা কবিতাও লিখেছেন, ওইটার নাম হচ্ছে দ্য ফেইরি কুইন, পরীর সাথে তুলনা করেছেন। ঠিক আছে, তাহলে উনি কি লিখেছেন বলেন তো? এই সেই এডমান্ড স্পেন্সার, তার বিখ্যাত সাহিত্য যেটা, সেটা হচ্ছে ফেইরি কুইন, FAERIE, ফেইরি কুইন। তাহলে এই যে ফেইরি কুইন নামক যে কবিতাটা, এটা কাকে নিয়ে লিখেছেন? ফেইরি কুইন নামক কবিতাটি লিখেছিলেন এই রানী এলিজাবেথকে নিয়ে, পরীর সাথে তুলনা করেছিল। পরী, যে মাশাআল্লাহ আপনি এই টিউটোরিয়ালের স্টুডেন্টদের মতো অনেক সুন্দর, সুতরাং আপনার জন্য হচ্ছে এই কবিতাটা আমি উৎসর্গ করলাম। ঠিক আছে, এডমান্ড স্পেন্সার, উনি কবিদের কবি। আমাকে বলতে হবে আপনাদেরকে যে বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় কাকে? কে বলতে পারবেন? বাংলা সাহিত্যে কবিদের কবি কে বলতে পারবেন? কাকে বলা হয় বাংলা সাহিত্যে কবিদের কবি? কে বলতে পারবেন? বলতে পারবেন? আচ্ছা, বাংলা সাহিত্যে কবিদের কবি যদি বলা হয়, তার নাম হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ, এই সে নির্মলেন্দু গুণ নেত্রকোনার। উনি কবিদের কবি হিসেবে পরিচিত। বাংলা সাহিত্যে কবিদের কবি নির্মলেন্দু গুণ, ইংরেজি সাহিত্যে কবিদের কবি বা পয়েট অফ পয়েটস উনি হচ্ছেন এডমান্ড স্পেন্সার। উনাকে আবার বলা হয় দ্য চাইল্ড অফ রেনেসাঁ। ঠিক আছে, রেনেসার শিশু। ঠিক আছে, রেনেসার শিশু, যেমন ফরাসি বিপ্লবের শিশু, তেমনি ভাবে রেনেসার শিশু বলা হয় এই এডমান্ড স্পেন্সারকে। এই যুগে আরেকজন সাহিত্যিক, সবচেয়ে শক্তিশালী সাহিত্যিক, যিনি, যার জন্ম না হলে ইংরেজি আজকে এই পর্যায়ে আসতো না, তিনি হচ্ছেন আমাদের শেক্সপিয়ার। আচ্ছা, এই শেক্সপিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, শেক্সপিয়ার সম্পর্কে আমরা একটু আলাদাভাবে জেনি। ঠিক আছে, শেক্সপিয়ার, উচ্চারণটা ঠিক মতো করবেন, অনেকে উচ্চারণে উল্টাপাল্টা করে ফেলেন। শেক্সপিয়ার, এই সেই শেক্সপিয়ার, উনার জন্ম কবে? ঠিক আছে, উনি জন্মগ্রহণ কত সালে করেছেন? বর্ন হচ্ছে উনি 1564 সালে 14 এপ্রিলে তিনি জন্মগ্রহণ করে, 15 এপ্রিলে নাকি 14 এপ্রিলে তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, তাইলে উনি যেখানে জন্মগ্রহণ করেছেন, বার্ড অফ এভন, ওই জায়গাটার নাম বার্ড অফ এভন। এই যে বার্ড অফ এভন, এখানে জন্মগ্রহণ করেছিলেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারকে বলা হয় গ্রেটেস্ট প্লেরাইট। এই যে গ্রেটেস্ট প্লেরাইট, প্লেরাইট শব্দের অর্থ হচ্ছে নাট্যকার। প্লেরাইট শব্দের অর্থ কি বলেন? নাট্যকার। তাহলে গ্রেটেস্ট প্লেরাইট বলা হয় কাকে? এই শেক্সপিয়ারকে। ঠিক আছে, তাইলে শেক্সপিয়ারকে বলা হয় গ্রেটেস্ট প্লেরাইট। তারপরে শেক্সপিয়ার জীবনে অনেক নাটক, অনেক কবিতা লিখেছেন। তো তার যে নাটকগুলো, তার যে প্লেসগুলো, আমরা লিখতে পারি ওয়ার্কস মানে তার কৃতকর্ম বা তার বইগুলো, অথবা আমরা বলতে পারি প্লেজ। এই প্লেজ মানে খেলা না, প্লেজ মানে হচ্ছে তার গ্রন্থগুলো। এখন দেখেন তার গ্রন্থগুলোর মধ্যে কি কি আছে, যেমন ম্যাকবেথ, এই ম্যাকবেথ। তারপরে আরো আছে যেমন হ্যামলেট,
এটা হচ্ছে তার আরেকটি ট্র্যাজেডি নাটক। আরেকটা হচ্ছে কিং লিয়ার, রাজা কিং লিয়ার। তারপরে আরেকটা আছে দ্য টেম্পেস্ট, সর্বশেষ আর কি এটা, দ্য টেম্পেস্ট। তারপরে আছে ওথেলো, বোকা। ওথেলো একজন বোকা, বোকা নাটক কি বলে অভিনেতা, এই ওথেলো বোকা। আরেকজনের কথা শুনি না বউকে মেরে ফেলে, ঠিক আছে? এরকম আপনারা হইয়েন না। তাইলে ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, দ্য টেম্পেস্ট, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে মিডসামার নাইটস ড্রিম, ফ্লোম্যান, এগুলা হচ্ছে শেক্সপিয়ারের রচনা, শেক্সপিয়ারের গ্রন্থ। এই যে ম্যাকবেথ যদি আপনি পড়েন, যদি আসলে বুঝেন, চোখের পানি ধরে রাখা যায় না। রাজা ডানকান এই ম্যাকবেথ নামক সেনাবাহিনীকে এত বিশ্বাস করতেন, বিশ্বাস করে দাওয়াত দিয়েছেন, তাকে ফুলের মালা দিয়েছেন, তাকে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন। সেই ম্যাকবেথ রাজা ডানকানকে মেরে ফেলে। বুঝতে পেরেছেন? আপনি যাকে সবচেয়ে বেশি স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, সে কিন্তু প্রথমে আপনাকে হত্যা করে ফেলবে। এই জন্য কাউকে যখন আপনি বেশি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন, মনে রাখবেন তার পিছনে আবার কিন্তু একটা ইম্পর্টেন্সের বিপরীতও ঘটতে পারে। আপনাকে হত্যা করে ফেলতে পারে বা বিশাল একটা ক্ষতি করে ফেলতে পারে। আপনার আপন লোক সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে। তারপর হচ্ছে হ্যামলেটের মা হচ্ছে গেরট্রুড, ওনাকে বলা হয় গেরট্রুড। এই গেরট্রুড হচ্ছে হ্যামলেটের মা, ঠিক আছে? হ্যামলেটের মায়ের নাম। তো তার বাবা যখন মারা যায় তখন তার মা গেরট্রুড পলোনিয়াসকে বিয়ে করে ফেলেন, ঠিক আছে? তার ক্লডিয়াসকে বিয়ে করে ফেলে। এখন হ্যামলেট বলল যে, আরে মেয়েরা তোমরা এতই দুর্বল, ঠিক আছে? ওই যে ফ্রেলটি ইজ দ্য ওমেন, কি এরকম একটা উক্তি আছে তার, মানে মহিলা হচ্ছে অত্যন্ত দুর্বল। তিনি মনে মনে বললেন যে আমার বাবা মারা গিয়েছে 1 মাসও হয়নি, কাকাকে বিয়ে করে ফেললো, ঠিক আছে? পরবর্তীতে 3 জন ভূত আইসা তাকে বলে দেয়, শোনো, তোমার বাবাকে কিন্তু মারছে তোমার কাকা আর তোমার মা তোমার কাকার সাথে পরকীয়া করতো, তো যার কারণে দেখা গেল যে হ্যামলেট এটা প্রতিশোধ নিতে চাইলেন, রেভেঞ্জ। মনে রাখবেন এটা কোন ট্র্যাজেডি? রেভেঞ্জ, REVENGE, রেভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ। এটা হচ্ছে প্রতিশোধমূলক নাটক, পরীক্ষা আসে। এলিজাবেথের যুগে সব হচ্ছে প্রতিশোধমূলক নাটক। এলিজাবেথ কাউকে বিয়ে করেননি, কারণ তিনি বলছেন আমি কাকে বিয়ে করে কার সাথে আবার যুদ্ধ বাঁধিয়ে দিব। স্পেন, ফ্রান্সের রাজারা পর্যন্ত এলিজাবেথকে প্রস্তাব দিয়েছিল। এলিজাবেথ এত অসাধারণ সুন্দরী ছিল, সেম আপনাদের মতো অনেক সুন্দরী ছিল, কিন্তু এলিজাবেথ তিনি কিন্তু বিয়ে করেননি। তবে তার অনেকগুলো প্রেমিকা ছিল, সন্তানও ছিল। তারপর হচ্ছে কিং লিয়ার, বদমেজাজ। এই একটা কিং লিয়ার নামক একজন রাজা ছিল, তার মেয়ের নাম হচ্ছে রিগান, হ্যাঁ, তারপর হচ্ছে গনেরিল, হ্যাঁ, ক্লডিয়াস, এরকম তার 3 জন মেয়ে ছিল। 3 জন মেয়ের মধ্যে তার রাজ্য ভাগ করে দিল, কারণ আমি তো মরে যাব। তো রাজ্য ভাগ করে দিবে তার আগে একটা পরীক্ষা নিলেন, কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এই প্রশ্নের উত্তর যারটা ভালো হবে তাকে আমি রাজ্যের অংশ বেশি দিয়ে দিব। 2 মেয়ে ফ্লাটারি করে বলো যে, হ্যাঁ বাবা, আমি আমার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসি। মেজু মেয়েও তাই বলল। আর ছোট মেয়ে বলছে যে, না বাবা, আমি আপনাকে বেশি ভালোবাসি না, যতটুকু প্রাপ্য ততটুকু। এটা কেন বলেছে? এই জন্য ছোট মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়, পরবর্তীতে পরে বিপদে। বড় মেয়ে, মেজু মেয়ে নিজের রাজ্য থেকে, ঘর থেকে বের করে দেয় বাবাকে, কারণ বাবা একটু বদমেজাজি, এইটা ছিল সমস্যা। তারপর হচ্ছে টেম্পেস্ট, এটাও একটা শেক্সপিয়ারের শেষ জীবনের সর্বশেষ নাটক। এটাও একটা ট্র্যাজেডি নাটক, যদিও এটা ট্র্যাজি কমেডি বলা হয়। ট্র্যাজি কমেডি মানে কি আপনারা কি জানেন? ট্র্যাজি কমেডি কাকে বলা হয়? ট্র্যাজি কমেডি, এই ট্র্যাজি কমেডি বলা হয় ওই নাটককে যেই নাটকের মধ্যে একটু দুঃখ থাকবে, আবার একটু সুখও থাকবে।
দুঃখ সুখ মিলিয়ে যে নাটক এটাকে বলা হয় ট্র্যাজিকমেডি। এই টেম্পেস্ট কিন্তু একটি ট্র্যাজিকমেডি নাটক, ঠিক আছে? টেম্পেস্ট হচ্ছে একটি ট্র্যাজিকমেডি নাটক। টেম্পেস্ট হচ্ছে একটি ট্র্যাজিকমেডি নাটক। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে যদি ক্লাস বুঝতে অসুবিধা হয় প্লিজ আপনারা কমেন্টস করতে পারেন। লবণের মতো ভালোবাসে, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলছেন লবণের মতো ভালোবাসে। তারপর ফ্রেইল ট্রি দ্য নেম ইজ ওমেন, ঠিক আছে, হ্যাঁ ফেরদৌস আপনি সঠিকটা বলেছেন। তাইলে এখন দেখেন আরো আছে জুলিয়াস সিজার হিস্টোরিক্যাল, তার যে প্লে ইত্যাদি ইত্যাদি। তো এই শেক্সপিয়ার হচ্ছে ইংরেজি সাহিত্যের মধ্যে একজন বিখ্যাত সাহিত্যিক, যার জন্ম না হলে ইংরেজি সাহিত্য আসলে আজকে যে পর্যায়ে এসেছে এই পর্যায়ে আসতো না। শেক্সপিয়ারের কারণেই কিন্তু ইংরেজি সাহিত্য আজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, এবং এই ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ভাষায় কথা বলে পৃথিবীর অনেক মানুষ। তিনি হচ্ছেন ইংল্যান্ডের জাতীয় কবি, এটা একটু মাথায় রাখবেন আপনারা। শেক্সপিয়ার হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি, লেখা হয়েছে না? এবার আসেন ইংল্যান্ডের জাতীয় কবি কে? তাহলে লিখেন দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। হু? দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড যদি বলা হয় সেটা হবে শেক্সপিয়ার, ঠিক আছে? শেক্সপিয়ারকে বলা হয় ইংল্যান্ডের জাতীয় কবি। আর আপনারা বলেন তো ইরানের জাতীয় কবি কি কে? দ্য ন্যাশনাল পোয়েট অফ ইরান। ইরানের জাতীয় কবি যদি বলা হয় তাহলে হবে ফেরদৌসি, ঠিক আছে? ফেরদৌসি, এই ফেরদৌসি, আবার ওমর খাইয়াম, অনেকে আছে। তারপরে যদি বলা হয় যে ইন্ডিয়ার বাংলাদেশের জাতীয় কবি কে? দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাই না? কাজী নজরুল ইসলাম, তাহলে কাজী নজরুল ইসলাম। তেমনি ভাবে পাকিস্তানের জাতীয় কবি কে? দ্য ন্যাশনাল পোয়েট অফ পাকিস্তান যদি বলা হয়, পাকিস্তান, এটা হচ্ছে আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল তিনি হচ্ছেন পাকিস্তানের জাতীয় কবি হিসেবে পরিচিত। তারপরে রাশা, দ্য ন্যাশনাল পোয়েট অফ রাশা। এই যে রাশা, রাশা এর জাতীয় কবি কে? রাশা এর জাতীয় কবি যিনি, তিনি হচ্ছেন পুশকিন। এই যে পুশকিন, উনি হচ্ছেন রাশার জাতীয় কবি হিসেবে পরিচিত। এরকম ভাবে বিশ্বের অনেক দেশে জাতীয় কবি আছে। তাহলে শেক্সপিয়ার তার জীবনে 37টা নাটক লিখেছিলেন। তাইলে ওনার টোটাল নাটক কয়টা? শেক্সপিয়ারের টোটাল প্লেজ হচ্ছে 37। তারপরে টোটাল সনেট কয়টা লিখেছেন? টোটাল সনেট হচ্ছে 154। এগুলো হচ্ছে শেক্সপিয়ারের রচনা, ঠিক আছে? সনেট লিখেছেন। আবার লং নেরেটিভ পয়েম লিখেছেন। টোটাল লং নেরেটিভ পয়েম লিখেছেন 3টি। এগুলা কে লিখেছেন? শেক্সপিয়ার। মনে রাখবেন এগুলা রচয়িতা হচ্ছে শেক্সপিয়ার। এই তাহলে শেক্সপিয়ার তার সম্পূর্ণ জীবনে তিনি কয়টা নাটক লিখেছেন? 37টা নাটক লিখেছেন। এখানে কমেডি নাটক আছে, আবার ট্র্যাজেডি নাটক আছে। কমেডি, ট্র্যাজেডি, আবার ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি, এরকম বহু নাটক তার জীবনে তিনি রচনা করেছেন। তার একটা ইতিহাসমূলক নাটক আছে, সেটা হচ্ছে জুলিয়াস সিজার। আহারে, জুলিয়াস সিজারের মধ্যে তার বন্ধু ব্রুটুস, ঠিক আছে, মানে জুলিয়াস সিজারকে যখন মেরে ফেলে তার বন্ধু, মৃত্যুর আগে ব্রুটুসকে দেখে বলছিল, ব্রুটুস ইউ টু, তুমিও। তার মানে
তার বন্ধু কিন্তু তাকে হত্যা করেছিল, ছুরি দিয়ে আঘাত করেছিল জুলিয়াস সিজারকে। ঠিক আছে, মানে আপনার খুব কাছের লোকজন আপনার খুব বড় রকমের ক্ষতিটা করতে পারবে, এটাই মূলত হচ্ছে জুলিয়াস সিজার মেসেজ দেয়। আচ্ছা, তাহলে আরো কয়েকজন জাতীয় কবির নাম বলেন। আর দরকার নেই, যা লিখেছি যথেষ্ট, যা লিখেছি যথেষ্ট, আর দরকার নেই এখানে। তাহলে আমরা দেখলাম হচ্ছে শেক্সপিয়ারের কয়েকটি নাটক। এবার ইউনিভার্সিটি উইটস কারা? মনে রাখবেন, এলিজাবেথিয়ান যুগে ইউনিভার্সিটি উইটস নামে 7 জনের একটা গ্রুপ ছিল। ঠিক আছে, ইউনিভার্সিটি উইটস নামে 7 জনের একটা গ্রুপ ছিল, যেমন গ্রিন, লিলি, শিলি, কাই, ক্রিস্টোফার মার্লো। এভাবে তারা বিভিন্ন অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো তাদের যে একটা গ্রুপ ব্যান্ড, এটাকে বলা হতো ইউনিভার্সিটি উইটস। অর্থাৎ এলিজাবেথিয়ান যুগে একটা নাটক অভিনেতাকারী একটা দল ছিল, মানে যারা নাটক অভিনেতা, ধরেন বাংলাদেশে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তারপর হচ্ছে এটিএম শামসুজ্জামান, এরা একটা দল গঠন করছে। তেমনিভাবে ইংল্যান্ডে এলিজাবেথিয়ান যুগে ওই যে 1558 থেকে 1603 সালের মধ্যে একটা নাট্যকার গ্রুপ ছিল, যাদেরকে বলা হয় এই ইউনিভার্সিটি উইটস। তারা কারা বলেন তো? যেমন গ্রিন, ঠিক আছে, তারপর হচ্ছে লিলি, থমাস লিলি, তারপর হচ্ছে কে? কাইট, ঠিক আছে, থমাস কাইট, তার গ্রিন, লিলি, তারপর হচ্ছে ন্যাশি, এই যে ন্যাশি, তারপর হচ্ছে মার্লো। তাহলে এভাবে হচ্ছে অনেক সাহিত্যিক এই যুগে ছিল, কিন্তু ইউনিভার্সিটি উইটস এর মধ্যে এরকম কয়েকজন ছিল। এই যে থমাস কাইট, তার একটা বিখ্যাত রচনা রয়েছে, সেটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এই স্প্যানিশ ট্র্যাজেডি অনুকরণ করে আমাদের শেক্সপিয়ার রচনা করেছেন হ্যামলেট। তার মানে হ্যামলেট বর্তমান পর্যন্ত ইংরেজি সাহিত্যে সবচেয়ে বড় এবং আলোচিত একটি নাটক হ্যামলেট। অথচ এই হ্যামলেট কাকে নকল করে? স্প্যানিশ ট্র্যাজেডিকে নকল করে। থমাস কাইডের স্প্যানিশ ট্র্যাজেডিকে অনুকরণ করে হ্যামলেট রচিত হয়েছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন গগন হরকরের আমি কোথায় পাইব তারে, আমার মনের মানুষ জেরে, ওই বাউল গানের অনুকরণে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গানের অনুকরণে আমার সোনার বাংলা গানটি রচনা করেছেন, আর শেক্সপিয়ার দ্য স্প্যানিশ ট্র্যাজেডির অনুকরণে দ্য হ্যামলেট নামক নাটকটি রচনা করেছেন। তার মানে বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয় অন্যের লেখা ধার করে করে। ঠিক আছে, অন্যের লেখা কিন্তু ধার করে অথবা কপি করে কিছুটা আইডিয়া নেয়। ইভেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত এই যে সনেট রচনা করেছেন, এটা কিন্তু পেত্রাক, ইতালির কবি পেত্রাক ওই সনেটের অনুকরণ করে করে রচনা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলাকে ইউনিভার্সিটি উইটস বলা হয়। এবার আমরা দেখে নিব জ্যাকোবিয়ান এজ। আমরা 1 নম্বরে পড়েছি কি? এলিজাবেথিয়ান এজ, ওই যে এলিজা কাকু। 2 নম্বরে হচ্ছে জ্যাকোবিয়ান এজ, 1603 থেকে 1625 সাল পর্যন্ত এটাকে জ্যাকোবিয়ান এজ বলা হয়। আর এটা হচ্ছে জেমস ওয়ানের নাম অনুযায়ী, ঠিক আছে, জেমস ওয়ান যিনি ইতালি ইংল্যান্ডের রাজা ছিলেন, ইংল্যান্ডের তখনকার রাজা ছিলেন জেমস ওয়ান, ওনার নাম অনুযায়ী এই যুগের নামকরণ হয়েছে। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের এই যে ইংরেজি সাহিত্যের যুগের নামকরণ করা হয়েছে কাদের নাম অনুযায়ী? তৎকালীন সময়কার পাওয়ারফুল যারা লিডার ছিল, কিং ছিল, কুইন ছিল, তাদের নাম অনুযায়ী। ঠিক আছে, তাহলে জেমস ওয়ান
এই যুগে জ্যাকোবিয়ান এইজে জন্মগ্রহণ করেছিল জন ডান, যাকে ভালোবাসার কবি বলা হয়। এই যে লাভ পয়েন্ট, ইংরেজি সাহিত্যে ভালোবাসার কবি যিনি, তিনি হলেন জন ডান। এখন তিনি একটা কবিতা লিখেছিলেন, বিখ্যাত একটা কবিতা, দ্য সানরাইজিং। আপনারা মনে হয় এই কবিতাটা পড়েছেন যারা ইংলিশ সাহিত্যে আছেন। এই সাহিত্যে, এই কবিতার মধ্যে সূর্যকে ইচ্ছে মতো গালিগালাজ করেছে এই জন ডান। সূর্যের অপরাধ কি? সূর্যের অপরাধ হচ্ছে কবি তার যে লাভার, তার যে বিলাভ, তাকে নিয়ে হচ্ছে রেস্ট নিচ্ছেন ঘরের মধ্যে, ঠিক আছে? তাদের মধ্যে ওখানে রোমান্স হচ্ছিল। এই রোমান্স করতে করতে রাত্র শেষ হয়ে গেছে, এখন সূর্য তো উঠবে নির্দিষ্ট সময়ে। সূর্য কেন উকি দিচ্ছে, অর্থাৎ তার যে জানালা, ওই জানালা দিয়ে হচ্ছে সূর্যের আলো ঢুকেছে, এই জন্য সূর্যের প্রতি তার এত রাগ, গালিগালাজ করতেছে। সূর্য, তোমার কি কোনো কাজ নাই? তুমি যে হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে যারা উঠতে পারে না তাদেরকে জাগাও, যারা হচ্ছে নির্দিষ্ট সময় অফিস যাইতে পারতেছে না তুমি তাদেরকে যে এই সময়ের প্রতি জাগ্রত করো। তুমি আসছো আমাদের ভালোবাসার ডিস্টার্ব করতে। এইভাবে হচ্ছে মানে তিনি গালিগালাজ করলেন। অর্থাৎ এই যুগের কবিরা মেটাফিজিক্যাল পয়েট হিসেবে পরিচিত। উনি কিন্তু মেটাফিজিক্যাল পয়েট। মেটা মানে হচ্ছে বিয়ন্ড, ফিজিক্যাল মানে হচ্ছে ফিজিক্যাল নেচার, অর্থাৎ মানুষের যে একটা ফিজিক্যাল যে নেচারটা আমাদের শরীরীয়, এটা একটা কল্পনার মাধ্যমে প্রকাশ করানো, এটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তারপরে এই জ্যাকোবিয়ান যুগে বেন জনসন একজন রাইটার এবং জন ওয়েবস্টার, তারা হচ্ছে রাইটার। তা আপনাদের পরীক্ষাতে আসতে পারে জন ওয়েবস্টার কোন যুগের কবি রাইটার ছিলেন, বা বেন জনসন কোন যুগের সাহিত্যিক ছিলেন, এভাবে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাইলে আমি এবার সামনে যাচ্ছি। জি, আপনাদের যদি লেখা হয়ে থাকে সাথে সাথে ডান লিখবেন, তাইলে আমি সামনে চলে যাব। হ্যাঁ, ও আচ্ছা, একজনে বলেছেন স্যার 5 জনের নাম লিখেছেন ইউনিভার্সিটি উইটস, আর 2 জনের নাম যে লিখেন না। আচ্ছা, আরেকজন হচ্ছে পিলি, আরেকজন হচ্ছে লর্ডস। এই যে পিলি, আরেকজনের নাম হচ্ছে লর্ডস, LODGE, লর্ডস। তাহলে গ্রিন, লিলি, পিলি, নেশি, মার্লো, পিলি, লর্জ, এই হচ্ছে টোটাল 7 জন, ঠিক আছে? তাইলে ক্রিস্টোফার মার্লো কাইট, ঠিক আছে? মার্লো, তারপর হচ্ছে কাইট, তারপর হচ্ছে নেশি, ঠিক আছে? পিলি, লজ, মার্লো, কাইট, তারপর হচ্ছে নেশি, আরো আছে যেমন গ্রিন, এই যে গ্রিন, লিলি, ঠিক আছে? লিলি, এভাবে হচ্ছে টোটাল 7 জন, টোটাল 7 জন। 2 4 6 7, এবার দেখেন 3 6 7 জন হয়েছে। পিলি, লর্জ, মার্লো, কাইট, নেশি, গ্রিন, লিলি, এই 7 জনকে বলা হয় ইউনিভার্সিটি উইটস, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? ইউনিভার্সিটি উইটস, ঠিক আছে? ইউনিভার্সিটি উইটস কি, এরকম যদি কেউ প্রশ্ন করে, আশা করি যে আপনারা এটার অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, জ্যাকোবিয়ান এজ আমি এখানে শেষ করতে চাচ্ছি, তারপর আমরা সামনে যাচ্ছি। জ্যাকোবিয়ান এজ এর পরে কি আছে? ওই যে কা মানে হচ্ছে ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজ 1625 থেকে 1649 সালে, ওই সময় যে রাজা ছিল, ওই রাজার যারা অনুগত ছিল, রাজাকে নিয়েই যারা পরে থাকতো, রাজা যা করত সব কিছুকে মানে অ্যালাউ করে দিত, তাদেরকে বলা হয় ক্যাভেলিয়ার পয়েন্ট, ঠিক আছে? যেমন রবার্ট হিরিক একজন ক্যাভেলিয়ার পয়েন্ট, জর্জ হারবার্ট এই যুগের একজন সাহিত্যিক। তাহলে রবার্ট হিরিক এবং জর্জ হারবার্ট, তারা হচ্ছে ক্যারোলিয়ান এজের সাহিত্যিক। তারপরে আসেন কমনওয়েলথ এজ, 1625 থেকে
1649 সাল পর্যন্ত, 1625 থেকে 49 পর্যন্ত এই যুগটাকে বলা হয়, এই যুগটা কি বলা হয়? কমনওয়েলথ পিরিয়ড। প্রশ্ন হচ্ছে লিটারেচারের ক্লাস হচ্ছে কি? জি রুনা আপু, হাবিবা রুনা, জি আপু লিটারেচারের ক্লাস হচ্ছে। আপনারা লিটারেচারে যারা ক্লাস চেয়েছিলেন তাদের জন্য সাইদুল স্যার ক্লাসের আয়োজন করেছে, আর ক্লাসগুলো আমি পরিচালনা করব। তো দেখেন কমনওয়েলথ, কমনওয়েলথ বলতে তখন কোনো রাজা ছিল না, রাজা ছাড়া অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার পরিচালিত হয়েছিল এই কমনওয়েলথ যুগে। আর এই যুগের একজন বিখ্যাত সাহিত্যিক ছিল যার নাম হলো জন মিল্টন। এই জন মিল্টনকে বলা হয় এপিক পয়েট, ঠিক আছে, এপিক পয়েট বলা হয় জন মিল্টনকে। এপিক মানে কি বলেন তো? মহাকাব্য, অর্থাৎ মহাকাব্যের কবি। মহাকাব্যের কবিকে তিনি হচ্ছেন জন মিল্টন। এই জন মিল্টন তিনি মূলত হচ্ছে বেশি একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মাননি। ছোটবেলায় তার মা মারা যায়, তার বাবা হচ্ছে একটু একটু করে পড়াশোনা করান, ইতালি থেকে পড়াশোনা করে আসেন। তিনি হচ্ছে গ্রিক ভাষাটা জানতেন, ইতালি ভাষাটা জানতেন। তো দেখা যায় ফ্যামিলির টানে তাকে প্রচুর পরিমাণ টাইম ইনভেস্ট করতে হতো বা টাকা দিতে হতো। সেই জন্য তিনি একটা চাকরি নিয়েছিলেন গ্রিক কোম্পানিতে। সেখানে যে গ্রিক যে লেটারগুলো আসে, চিঠিগুলো আসে, এটা অনুবাদের কাজ করতেন, ইংরেজিতে তিনি অনুবাদ করে দিতেন। এভাবে ভালো টাকা পাইতো। মিল্টন প্রচুর পরিমাণ টাইম দিতেন এখানে, কারণ এখানে তো ব্রেনের কাজ, এটা ট্রান্সলেট করতে এত সহজ না। কিন্তু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে দেখেন, অথবা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে দেখেন, ব্রেনে প্রচুর পরিমাণ প্রেশার পড়ে। মিল্টন এই প্রেশার নিতে নিতে একটা সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার সতর্ক করে, মিল্টন একটু চাপ কম নিবেন, যে কোনো সময় একটা ব্যামো হয়ে যেতে পারে। মিল্টন দেখা যাচ্ছে কি করবে, সংসার তো চালাতে হবে। এই জন্য মিল্টন ওখান থেকে একটু সুস্থ হয়ে আবারও কাজে মনোনিবেশ করলেন। 1652 সালে ওই ডাক্তারের কথাটাই সত্যি হয়ে গেল। মিল্টনের দুই চোখের আলো নিভে যায়, আর তিনি চোখে দেখেননি। তাইলে কত সালে তিনি অন্ধ হয়ে যান? 1652 সালে, ঠিক আছে, 1652 সালে তিনি ব্লাইন্ড হয়ে যান চিরতরে। তিনি আর কিন্তু চোখে দেখেননি। তিনি কিন্তু জন্ম অন্ধ ছিলেন না। জন্ম অন্ধ যারা ছিলেন এর মধ্যে একজনের নাম হচ্ছে হোমার। এই হোমার এবং ফেরদৌসি, ওনারা হচ্ছে জন্ম অন্ধ, ঠিক আছে, উনি হলেন জন্ম অন্ধ হোমার। হোমারের বিখ্যাত দুটি মহাকাব্য ইলিয়েড আর ওডেসি আপনারা পড়েছেন। কি কি বলেন? ইলিয়েড আর একটা কি ওডেসি। ওডেসি, ইলিয়েড ওডেসি এগুলো হচ্ছে গ্রিক ভাষায়। তো ইলিয়েড ওডেসি হোমারের বিখ্যাত নাটক। আবার ফেরদৌসি, আপনারা ফেরদৌসির নাম শুনেছেন, ফেরদৌসি। এই যে ফেরদৌসি, তিনিও কিন্তু একজন অন্ধ কবি ছিলেন। তার জগৎ খ্যাত মহাকাব্য যার নাম হচ্ছে শাহনামা। এই সেই শাহনামা, এটা হচ্ছে তার গ্রেটেস্ট এপিক। ইরানের কবি ফেরদৌসি শাহনামা সুলতান মাহমুদকে নিয়ে লিখেছিলেন, যেখানে 60,000 লাইন ছিল। সুলতান মাহমুদ বলেছিল, ফেরদৌসি তুমি যদি আমাকে নিয়ে একটা কবিতা লিখে দিতে পারো, তাহলে প্রতি লাইনে আমি তোমাকে স্বর্ণমুদ্রা দিব। ফেরদৌসি তাই করলেন। কিন্তু যেই কবিতা লিখে সুলতান মাহমুদের রাজ দরবারে আসলেন, ফেরদৌসি এসে বললেন যে স্যার এই তো কবিতা লিখে দিয়েছি। বলে যে ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এই তাকে কিছু বকশিস দিয়ে দাও। ফেরদৌসি তো রাগে ক্ষোভে চোখ লাল, তার মুখ চেহারা লাল হয়ে গেল। স্যার এটা কি বললেন? বলছে কি বলছি মানে? স্যার আপনি না আমাকে বললেন একটা কবিতা লিখতে, প্রতি লাইনে আমাকে স্বর্ণমুদ্রা দিবেন। আমি 10 বছর মতান্তরে 12 বছর লাগা এই কবিতাটা লিখেছি, আর আপনি আমাকে কিছু বকশিস দিতে চাচ্ছেন? লাগবে না আপনার টাকা। রাগ করে ফেরদৌসি এই ভারত থেকে ইরানে চলে গিয়েছিলেন। যেহেতু ফেরদৌসির বাড়ি কোথায়? ফেরদৌসির বাড়ি হচ্ছে ইরানে। ফেরদৌসি যখন বাড়ি চলে যায়, সুলতান মাহমুদ বলল যে আমি আসলে এই কবিকে এইভাবে না বললেই হতো।
তখন তিনি কি করলেন, তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বিক্রি করে তারপরে ঘোড়ার গাড়িতে করে ফেরদৌসির বাড়িতে পাঠিয়ে দিল স্বর্ণমুদ্রা। 60,000 স্বর্ণমুদ্রা ফেরদৌসির বাড়িতে সুলতান মাহমুদ পাঠিয়ে দিল সৈন্য সামন্ত নিয়ে। এই ঘোড়ার গাড়ি, স্বর্ণ মুদ্রা, এগুলা নিয়ে যখন ফেরদৌসির বাড়িতে পা রাখলো, অমনি দেখা গেল ফেরদৌসির লাশ কবরে নামাচ্ছে। অনেকে ধারণা করে ফেরদৌসি রাগে ক্ষোভে অভিমানে তিনি মৃত্যুবরণ করেছেন। সুলতান মাহমুদ ওই দিন থেকে আর ভারতের সিংহাসনে বসেননি। এই হচ্ছে সুলতান মাহমুদের সাথে ফেরদৌসির সম্পর্ক। ফেরদৌসির জগৎ খ্যাত মহাকাব্য সেটা হচ্ছে শাহনামা, আর হুমার তার হচ্ছে ইলিয়াড ওডিসি। দুইজন কিন্তু অন্ধ কবি। মিল্টনও অন্ধ, কিন্তু তিনি জন্ম অন্ধ না, তিনি হচ্ছে জন্মের পরে অন্ধ হয়েছেন। মিল্টন এই অন্ধ অবস্থায় বিখ্যাত দুইটা মহাকাব্য লিখেছেন। একটার নাম হচ্ছে প্যারাডাইজ লস্ট, আরটা হচ্ছে প্যারাডাইজ রিগেইন। একটা হচ্ছে প্যারাডাইজ লস্ট, এই যে প্যারাডাইজ লস্ট জগৎ খ্যাত মহাকাব্য, আরেকটার নাম হচ্ছে প্যারাডাইজ রিগেইন। আপনারা তো জানেন প্যারাডাইজ শব্দের অর্থ কি। প্যারাডাইজ শব্দের অর্থ হচ্ছে স্বর্গ বা জান্নাত। এই জান্নাতে আদম এবং হাওয়া দুইজন কত শান্তিতে ছিল, কিন্তু কি এক জ্ঞান বৃক্ষের ফল খেলো, নিষিদ্ধ ফল ভক্ষণ করে তারা পৃথিবীতে আসতে বাধ্য হয়েছে। তাইলে আদম হাওয়া ফল খাইলো, আমাদেরকে জন্ম দিল, অনার্স মাস্টার্স কমপ্লিট করায়া, এখন আবার ইংরেজিতে ভর্তি করায়া চাকরির জন্য আমাদেরকে নিয়োজিত করলো। তাহলে তারা যদি ফল না খাইতো তাহলে কি আমাদেরকে আর এত কষ্ট করতে হতো? বিষয়টা এমন না। স্রষ্টা চেয়েছেন, আল্লাহ চেয়েছেন যে সিস্টেমটা এমন হবে। তো বাইবেল থেকে বিভিন্ন তথ্য এবং ত্রিপিটক থেকে বিভিন্ন তথ্য নিয়ে, কোরআন থেকে বিভিন্ন তথ্য নিয়ে তারপরে প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেন নামে 12 খণ্ডে এই দুইখানা মহাকাব্য তিনি রচনা করেছেন। ঠিক আছে, প্যারাডাইজ লস্ট এবং প্যারাডাইজ রিগেইন এটা হচ্ছে জন মিল্টনের মহাকাব্য। বাংলা সাহিত্যে হেমচন্দ্র মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন। হেমচন্দ্র মুখোপাধ্যায়, মনে রাখবেন, এই নামটা মনে রাখবেন, হেমচন্দ্র মুখোপাধ্যায়। ওনাকে বলা হয় বাংলার মিল্টন। হ্যাঁ, বাংলার মিল্টন বলা হয় ওনাকে, বাংলার মিল্টন। তাহলে বাংলার মিল্টনকে হেমচন্দ্র মুখোপাধ্যায়। তো এই যুগে দেখেন জেরেমি টেইলর পিউরিটিয়ান এজ, মানে এই যুগে কিন্তু আবার একটা এজ পাওয়া যায়, সেটা হচ্ছে পিউরিটিয়ান এজ। 1620 থেকে 1660 এটাকে পিউরিটিয়ান এজ বলা হয়, মানে নিজেকে পিউরিফাই করা, পরিশুদ্ধ করার একটা যুগ। 1620 থেকে 1660 সাল পর্যন্ত এই যুগটাকে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আবার এই যুগে ওই যে দুইটা ভাগে ভাগ হয়েছিল খ্রিস্টান ধর্ম, দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটা ভাগ কি ছিল? খ্রিস্টানদের দুইটা ভাগ। ঠিক আছে, এই যে খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটার নাম হয়ে যায় প্রোটেস্ট্যান্ট, আরেকটা, এই যে প্রোটেস্ট্যান্ট, আরেকটা হয়ে যায় ক্যাথলিক, রোমান ক্যাথলিক, অর্থাৎ যারা চার্চের পূজা করে। আর এই যে প্রোটেস্ট্যান্ট, এটা প্রবর্তক যিনি ছিলেন বা প্রবর্তক যিনি ছিলেন তিনি হচ্ছেন মার্টিন লুথার। ঠিক আছে, এই সেই মার্টিন লুথার, তিনি খ্রিস্টান ধর্মের সংস্কার করে যে ধর্মটা প্রতিষ্ঠা করেছেন সেটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। অনেকে এটাকে রাজা রামমোহন রায়ের ওই যে ব্রাহ্মণ ধর্ম এটার সাথে তুলনা করে। সংস্কার, যে আগে খ্রিস্টান ধর্মে কি করত, একজন মানুষ যদি অপরাধ করত, তারা গিয়ে গির্জাতে, চার্চে গিয়ে ধরেন কিছু টাকা পয়সা, মুরগি, হাঁস মুরগি এগুলো দিয়ে আসলে তাকে পিউরিফাই করে দিয়ে, যান আপনি জান্নাতে যান, আপনি কনফার্ম জান্নাত হয়ে গেছে। এভাবে হচ্ছে একজন মানুষ অপরাধ করার পরে
যদি চার্চে যাইতো বা মসজিদে গিয়ে তাবলিগ করতো, 40 দিনের চিল্লা দিত, ভাবতো যে সে পিউরিফাইড হয়ে গেছে। কিন্তু এই যুগের বিখ্যাত দার্শনিক ধর্মবিদ মার্টিন লুথার তিনি বললেন যেগুলো সব ভণ্ডামি, ধর্মে এমন কোনো বিষয় লেখা নেই, যার কারণে তিনি এটার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ক্যাথলিক যারা, রোমান ক্যাথলিক যারা, এরা এখনো এই যে ভ্যাটিকান সিটিতে আছে। আর এই প্রোটেস্ট্যান্ট এরা হচ্ছে জার্মানি, ইতালি, ইংল্যান্ডে এই প্রোটেস্ট্যান্ট ধর্মটা ব্যাপক সাড়া ফেলেছে। এই দুই ভাগে খ্রিস্টান ধর্মটা ভাগ হয়ে গিয়েছিল। তো এই ছিল রেনেসান্স যুগের ইতিহাসটা। এখন আমরা দেখব কিছু প্রশ্ন করে আপনারা কি মনোযোগ কতটুকু দিয়েছেন। আমি আশা করি যে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো পারবেন। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ক্লাসটি করেছেন তারাই মূলত এর অ্যান্সার পারবেন। আচ্ছা, আপনারা প্রস্তুত কিনা বলেন? আমি তাহলে শুরু করলাম। ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর কে পারেন? স্যার লেখার একটু সময় দেন। আচ্ছা, সাইফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপনাদের প্রশ্নগুলোর সাথে সাথে পড়তে পারছি না, তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা কি কমেন্টস করতেছেন আপনাদের চাহিদা অনুযায়ী আমি আসলে পড়াতে পারছি না। কি যেন হয়েছে, সাথে সাথে কমেন্টস আসতেছে না, কোনো জায়গাতেই কাজ করতেছে না। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে প্যারাডাইজ লস্ট অ্যাটেম্প্ট টু। প্যারাডাইজ লস্ট আসলে এটা দ্বারা কি বোঝায়? জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড। এটা দ্বারা কি মানুষ গডকে জাস্টিফাই করেছিল, নাকি শো দ্যাট শয়তান এন্ড গড হ্যাভ ইকুয়াল পাওয়ার? এই প্যারাডাইজ লস্টের মধ্যে দেখানো হয়েছিল যে গড আর শয়তানের সমান পাওয়ার। এটা কি আসলে কি এরকম যারা প্যারাডাইজ লস্ট পড়েছেন? নিশ্চয়ই না, এটাও না। মানুষ গডকে জাস্টিফাই করেছে, এটা ভুল। তাহলে সেটা কোনটা? জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানে বিচারের একটা পদ্ধতি, গড মানুষের প্রতি, স্রষ্টা মানুষের প্রতি বিচারের একটা পদ্ধতি। ইয়েস, এটাই মূলত এই প্যারাডাইজ লস্টের মধ্যে বুঝাতে চেয়েছে। এটা বিসিএস পরীক্ষা পর্যন্ত এসেছে, 44তম বিসিএস এসেছে, আরো অনেকগুলো বিসিএস এসেছে এই প্রশ্নটা। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দেখি দ্বিতীয় প্রশ্ন, প্যারাডাইজ লস্ট ইজ ড্যাশ। প্যারাডাইজ লস্ট কি বলেন? প্যারাডাইজ লস্ট এটা কি? এটা কি অ্যান এপিক, আর স্যাটিরিক্যাল ওয়ার্ক, নাকি ট্র্যাজেডি, নাকি নান? ট্র্যাজেডি মানে দুঃখবাদী কিছু, স্যাটিরিক মানে মুখ বা ব্যঙ্গাত্মক সাহিত্য, নাকি এপিক? এপিক মানে হচ্ছে মহাকাব্য। তাহলে একটু আগে আমরা বলেছিলাম প্যারাডাইজ লস্ট মিল্টনের একটি কি? মহাকাব্য। ঠিক আছে, মহাকাব্য। কারা কারা পেরেছেন দেখি? কারা? প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে হবে। প্রশ্ন দেখার সাথে সাথে যদি অ্যান্সার করতে পারেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে তাওহিদুল ইসলাম, তারপর হচ্ছে বিথি দাস, তারপর হচ্ছে একজনের নাম হচ্ছে মুজাহিদুল জামান মিল্টন। মাই গড, আমি মিল্টনকে পড়াচ্ছি আর মিল্টন আমার সাথে ক্লাস করতেছে। মুজাহিদুজ্জামান মিল্টন, তারপর আফসানা আঞ্জুম লিজা, তারপর রাশেদুল রাশেদ। ওকে, এবার আসেন 3 নং প্রশ্নে আসি আমরা। 3 নং প্রশ্ন দেখি, এটা অ্যান্সার করেন। তিন নং প্রশ্ন কে পারবেন? হু ইজ দ্য ইংলিশ এপিক পয়েট? হু ইজ দ্য ইংলিশ এপিক পয়েট? আমি একটু দেখতে চাই সঠিক অ্যান্সারটা সবার আগে কে করতে পারে।
ওকে, আমাদের তাসলিমা আক্তার অ্যান্সার করার চেষ্টা করেছেন, মনে হচ্ছে ভুল। তারপরে আচ্ছা, নাকি আগেরটার অ্যান্সার করেছেন মেবি। তাইলে হু ইজ দ্য ইংলিশ এপিক পোয়েট? ইংরেজি মহাকাব্যের কবি কে? জন কিটস? নো, জন কিটস হচ্ছে পোয়েট অফ বিউটি। জন মিল্টন নাকি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাকি লর্ড টেনিসন? কে হবে বলেন? তাহলে জন কিটস হবে না, কেন বলেন? জন কিটস না হওয়ার অন্যতম কারণ হচ্ছে জন কিটস তিনি কিন্তু কিশোর কবি হিসেবে পরিচিত, কিশোর কবি, ঠিক আছে, ওনারটা হবে না। ওয়ার্ডসওয়ার্থ উনি হচ্ছে পয়েট অফ নেচার হিসেবে পরিচিত। টেনিসন আধুনিক, নো, এটা একটা হচ্ছে না, এটা একটা হচ্ছে না। তাইলে কোনটা কোনটা হলো? সেটা হচ্ছে জন মিল্টন। জন মিল্টন। ওকে, অনেকে দেখছি অ্যান্সার করেছেন। যারা অ্যান্সার করেছেন তাদেরকে থ্যাংক ইউ, বিশেষভাবে ধন্যবাদ আপনাদেরকে। পরের প্রশ্ন আসেন, দেখি 4 নম্বরটা অ্যান্সার করেন। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেস। হ্যামলেট কোন দেশের প্রিন্স ছিলেন? হ্যামলেট কোন দেশের প্রিন্স ছিলেন? দেখে অ্যান্সার করেন। যে আমাদের তাসলিমা আক্তার অ্যান্সার করেছেন, বিথি আপু অ্যান্সার করেছেন, তাওহিদুল ইসলাম অ্যান্সার করেছেন, ফারজানা সরকার, এমডি মিজানুর রহমান অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাইলে শেক্সপিয়ার কোন জায়গার বা কোন দেশের প্রিন্স ছিলেন? নরওয়ে? না। হ্যামলেট কিন্তু, হ্যামলেট শেক্সপিয়ারের যে হ্যামলেটটা, এটা কিন্তু মূলত একটা দেশকে নিয়ে লিখেছেন। এটা কোনটা? এটা কি নরওয়ে? না, তাই না? তাহলে এটা কি ব্রিটেন? নো, শেক্সপিয়ার ব্রিটেনের, বাট হ্যামলেটের যে নায়ক, হ্যামলেট নাটকের যে নায়ক হ্যামলেট, এটা মূলত কোন দেশকে, কোন দেশের রাজাকে নিয়ে? এটা হচ্ছে ডেনমার্কের রাজার একটা কাল্পনিক ইতিহাস, ইতিহাস নিয়ে তিনি রচনা করেছেন। এই প্রশ্নটা মিনিমাম 5টি বিসিএস এসেছে, 5টি বিসিএস পরীক্ষায়, বিসিএস এ এসেছে এই প্রশ্নটা, ঠিক আছে। হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক। তাইলে কি মনে হয় পারা যাবে না? পরের প্রশ্ন আসি আমরা। পরের প্রশ্ন 5 নং প্রশ্ন দেখি, এটা অ্যান্সার করেন। ওপস, তাওহিদুল ইসলাম এটা অ্যান্সার করেন। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ড্যাশ 1616, 1664, 1564, 1493, এটা কোনটা হবে? দ্রুত অ্যান্সার করবেন, কোনটা হবে? আচ্ছা, আমাদের আফসানা আঞ্জুম লিজা অ্যান্সার করেছেন, জি আপনারটা হয়েছে। তারপরে জান্নাতুল ফেরদৌস আপু অ্যান্সার করেছেন, জি আপু আপনারটাও হয়েছে। যে আমাদের সাথে যারা ক্লাস করছেন, একটু আগে তো আমি বলেছিলাম, একটু আগে কিন্তু আমি এটা লিখেও দিয়েছি বোর্ডে, আপনি যদি একটু মনোযোগী হন তাহলে কিন্তু আপনি পারবেন। জি থ্যাংক ইউ সো মাচ। তাইলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 1564 সালে, 1564 সালে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন আসি আমরা। এখানে বলা হয়েছে হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমস? সব সময়ের জন্য বিখ্যাত নাট্যকার কে, প্লে রাইট কে? হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমস? জিবি শ, জর্জ বার্নার্ড শ, নাকি উইলিয়াম শেক্সপিয়ার, না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নাকি জোনাথন সুইফট? জোনাথন সুইফট আমার খুব পছন্দের একজন, উনি স্যাটারিক্যাল যে রচনাগুলা, গালিভার স্ট্রাবেল, তারপর হচ্ছে ওই যে ব্যাটল অফ টু বুকস, ঠিক আছে, তো এগুলা হচ্ছে তার স্যাটারিক্যাল রচনা। তো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু জোনাথন সুইফটকে আমি নিতে পারছি না। উইলিয়াম ওয়ার্ডস উনি হচ্ছেন কবি মানুষ, উনি ড্রামাটিস্ট হতে যাবেন কেন? তার মানে এটাও হচ্ছে না। তারপরে জিবি শ, জর্জ বার্নার্ড শ, আধুনিক যুগের শেক্সপিয়ার বলা হয় জর্জ বার্নার্ড শকে, আধুনিক যুগের শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়। তার মানে এটা হচ্ছে না, আমাকে হতে হবে অল টাইমস। তার মানে যেটা মিলে যায়, মিলেগা শেক্সপিয়ার।
তাহলে এটা হবে শেক্সপিয়ার। জি ইমরান নাজিব, জি ভাইয়া আপনারটা হয়েছে, ইমরান নাজিবেরটা হয়েছে, মাহফুজ ভাইয়েরটা হয়েছে, তাওহিদুল ইসলাম আপনারটা হয়েছে, রায়হান কবির ভাই আপনারটা হয়েছে, শরীফা আক্তার আপনারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখি 7 নং প্রশ্নের জন্য প্রস্তুত হন। 7 নং প্রশ্ন, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস। কত চমৎকার, রোমান্টিক। হেলেন, প্রিয় হেলেন, আমাকে একটা মাত্র কিস দাও, তাহলে আমি অমর হয়ে যাব। এই উক্তিটা সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্লে। কোন প্লে থেকে নেওয়া হয়েছে? সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস। এটা কি রোমিও এন্ড জুলিয়েট? আর না, তবে হ্যাঁ, রোমিও এন্ড জুলিয়েটও কিন্তু প্রেমের কাহিনী। দুই ফ্যামিলির শত্রুতার কারণে এরা ভালো করে প্রেমও করতে পারে না। কি এক অসহনীয় যন্ত্রণা, ফ্যামিলির লোকজন মানতেছে না। তারপর হচ্ছে সিজার এন্ড ক্লিওপেট্রা, না এটাও না। সিজার এন্ড ক্লিওপেট্রা এটাও না। ঠিক আছে, ক্লিওপেট্রা এটা আপনারা মনে হয় জানেন, মিশরের রানী ক্লিওপেট্রা। জুলিয়াস সিজার যে প্রস্তাব করেছিল, জুলিয়াস সিজারের প্রস্তাব রাখে নাই এই একটা হিরোইন ক্লিওপেট্রা। এত সুন্দর ছিল, সেম আপনাদের মতো সুন্দরী। তাহলে এটাও হচ্ছে না, তাই না? এই লাইনটা আসলে কোন নাটক থেকে নেওয়া হয়েছে? অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা? নো নো, আবার ক্লিওপেট্রা কেন? তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাস ওই যে বলছিল তার আত্মা বিক্রি করে দিয়েছিল। সে চেয়েছিল হচ্ছে শুধু ক্ষমতা আর জ্ঞান, থার্স্টি অফ নলেজ। এলিজাবেথের যুগে এই যে জ্ঞান অর্জনের প্রতি মানুষের একটা তৃষ্ণা ছিল, এটা থার্স্ট ফর নলেজ বলা হয়। তো এই ডক্টর ফাস্টাস একটা সময় সব কিছু পেয়েছে। সে বলল যে একবার যদি হেলেনকে আমার সামনে আনতে। হেলেনকে আনার পর বলছে, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস প্লিজ। তো এইটা পরীক্ষার মধ্যে এসেছিল। ঠিক আছে, এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু 7 নাম্বারটা। তাহলে এবার আসেন 8 নাম্বার, 8 নং প্রশ্ন দেখি। 8 নং এটা আশা করি যে সবাই পারবেন। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার বিফোর শেক্সপিয়ার? শেক্সপিয়ারের আগে কাকে গণ্য করা হতো গ্রেটেস্ট ড্রামাটিস্ট হিসেবে? কে বলতে পারবেন? শেক্সপিয়ারের পূর্বে গ্রেটেস্ট ড্রামাটিস্ট হিসেবে যে আমাদের মাহমুদা হক, অ্যান্সারটা সঠিক হয়েছিল আপনার আগের। জান্নাতুল ফেরদৌস, শরীফা আপনাদের গুলো হয়েছে। আচ্ছা, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট? হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার বিফোর শেক্সপিয়ার? বিফোর শেক্সপিয়ার, শেক্সপিয়ারের আগে কে ছিল? ক্রিস্টোফার মার্লো, থমাস কাইড, থমাস ডেকার, এরকম নাম আমি শুনি নেই। জন ওয়েবস্টার? না, জন ওয়েবস্টার হচ্ছে না। তাহলে কোনটা? ডেকার তো হবেই না। তাহলে কোনটা? ইয়েস, আমাদের তাওহিদুল ইসলাম ভাই আপনারটাই সঠিক হয়েছে। থমাস কাইড এটাও হচ্ছে না। তাহলে কোনটা হলো? ক্রিস্টোফার মার্লো। এই ক্রিস্টোফার মার্লো হচ্ছে শেক্সপিয়ারের আগে একজন গ্রেটেস্ট ড্রামাটিস্ট ছিলেন। এটা বিসিএস এ এসেছিল। 9 নং প্রশ্ন দেখেন, আপনি যারা মনোযোগের সাথে ক্লাসটি করেছেন, এই প্রশ্নের উত্তরগুলো পারলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। কনফিডেন্স বাড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে আপনি সহজ বা কঠিন বিষয়ে, সহজ বিষয় হলেও সেখানে অংশগ্রহণ করা, সেই পরীক্ষাটা দেয়া, অথবা দুর্বল কোনো দলের সাথে খেলাধুলা করা। দেখবেন কোনো টিম যদি হেরে যায়, তাদের তুলনায় দুর্বল কোনো দলকে তাদের সাথে খেলতে দেয়, যাতে তাদের মানসিকতা আবার ফিরে আসে, সাহস যাতে পায়। সুতরাং আপনি কোনো পারফরমেন্স যদি ভালো করেন, দেখবেন ওইটার প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। একবার কোনো কবিতা যদি লিখে ফেলেন ভুলেও, এটা যদি কেউ প্রশংসা করে, এই শুরু হয়ে গেল কবিতা লেখা, আপনি পরবর্তীতে এই পাগল হয়ে, কবি হয়ে যাবেন। ঠিক আছে, প্রশংসা এমন একটা জিনিস। তাহলে হু ইজ দ্য রাইটার অফ ডক্টর ফাস্টাস? শেক্সপিয়ার? নো। রিচার্ড হোকার? নো। ক্রিস্টোফার মার্লো? ইয়েস, ইয়েস, ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফাস্টাস এটা হচ্ছে গ্রেটেস্ট ট্র্যাজেডি। আচ্ছা,
তো এই হচ্ছে আজকের ক্লাসটি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমাদের পরবর্তী 3 নং ক্লাসটি আমরা হচ্ছে নেক্সট উইকে নিব ইনশাল্লাহ। আপনাদের ক্লাসটি কেমন ছিল বলেন? ক্লাস কি আপনারা বুঝতে পারছেন কিনা? আপনাদের সাইদুল স্যার বলছে যে 2টা ক্লাসে নেওয়ার জন্য, তো আমি বলছি যে 5টা ক্লাসে নিব ইনশাল্লাহ। তো 5টা ক্লাসের মধ্যে যেহেতু আমি নিচ্ছি, আপনারা শুধু আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ঠিক আছে? 2টা ক্লাস দিলে তো হয়ে যেত, কিন্তু আমরা কেন দিয়েছি? কারণ হচ্ছে যাতে কোনো কিছু বাদ না থাকে। তাহলে এই ক্লাস যদি কেউ না বুঝে, তাহলে আপনার ইংরেজি পড়া দরকার নেই, ঠিক আছে? এটা আর কি আমার মতে আমি চেষ্টা করি সহজভাবে বুঝানোর। যদি আপনি বুঝে থাকেন তাহলে খুবই ভালো। আমি আজকের ক্লাসে ধন্য যে থ্যাংক ইউ সো মাচ। আবার পরে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।